প্রতিক্রিয়া দেখা গেল না। সে একেবারে শান্ত শান্ত গলায় বলল, নাস্তা করেছেন? হৃদ ছোট করে জবাব দিল, না, মাত্র উঠলাম। আরশি বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে নিন, আমি নিয়ে আসছি। এই বলেই চলে গেল আরশি। হৃদ একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত তা জানে না সে। সবকিছুই যেন আজ তার কাছে শুধু একটা দীর্ঘশ্বাস। মায়ের কোলে মাথা রেখে চুপটি মেরে শুয়ে আছি আমি। না চাইতেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মা তার হাতের আঙুল দিয়ে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি কাঁদো স্বরে মাকে বললাম, আমার সাথে কেন এমন হলো মা? আমি তো চাইনি এমনটা। এমনটা তো আমার মাথাতেই ছিল না। কালকে যখন শেষ এক্সামটা দিতে যাচ্ছিলাম তখন বাবার মাঝে খুশির কত উত্তেজনা দেখতে পেয়েছিলাম। আমি এক্সাম দিয়ে বের হওয়ার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। তুমি, বাবা, আপু সবাইকে ছেড়ে চলে যাব ঢাকায়, কিন্তু হুট করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। ওখানে যতক্ষণ বসেছিলাম এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল তোমাদের আর দেখতে পাবো না। হৃদ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠছিল। এমনটা কেন হলো বলতে পারো মা? মা আমার চুলে বিলি কাটতে কাটতে বলল, কিছুই হয়নি, ভেবে নে ওটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন দেখার পর সকালে উঠলে যেমন অনুভূতি হয় ওটা অনুভব কর। আমি কেঁদে মাকে জড়িয়ে ধরলাম আর বললাম, এমনটা চাইলেও পারছি না মা। ওনার কাছে গেলেই লজ্জায় ও আত্মসম্মানের কথা ভাবতেই মাথা নিচু হয়ে আসে আমার। এগুলো মাত্রই তোর মনের ধারণা, মাথা থেকে ঝেড়ে ফেলো সব। মা জানো, ঢাকায় ওদের অনেক নামডাক। খবরটা ওখানে জানাজানি হয়ে গেলে ওদের মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো মা? মা আর কিছু না বলে চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কথা ছিল এক্সামের পর বড় করে অনুষ্ঠান করে আমায় এখান থেকে নিয়ে যাবে, কিন্তু পরিস্থিতির চাপে তা আর হচ্ছে না। আমাকে আর এক মুহূর্তের জন্যও এখানে রেখে যেতে চায় না সে। আজ বিকেলেই ওদের সাথে নিয়ে যাবে আমাকে। ওখানে একটা পার্টির আয়োজন করে রিলেটিভ সবাইকে জানিয়ে দিবে। সোফায় বসে ফোন টিপছিল হৃদ ভাইয়া। আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। আমাকে দেখেই ডাক দিল সে। আমি বিষণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা আবদার আছে তার কাছে। সে আমার একটা হাত ধরে টেনে তার কোলে বসিয়ে নিল। গাল টেনে বলল, কি ব্যাপার, গতকাল থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে আছো কেন? এমন ভাব দেখাচ্ছ মনে হয় আমাকে আজ প্রথম দেখছো। এভাবে কোলে বসিয়ে গাল টেনে দেওয়াটা একটু অপমানজনক মনে হলো আমার কাছে। সাধারণত ছোট গুলুমুলু বাচ্চাদের আমরা এভাবে কোলে নিয়ে গাল টেনে দিয়ে থাকি। সেই হিসেবে সে এখন আমায় বাচ্চাদের সাথে মিলিয়ে ফেললো। আমি গম্ভীর কণ্ঠে তার দিকে চেয়ে বললাম, আমার একটা ফোন লাগবে। আমার কথা একটু ভ্রু কুচকালো সে। হয়তো এত গম্ভীরভাবে এমন একটা কথা বলবো যে সে ভাবতে পারেনি। সে আমার দিকে চেয়ে বলল, হঠাৎ ফোন কেন? আর সে বলল, আমি এখনো গম্ভীরভাবে বললাম, আপনি দিবেন কিনা ওটা বলেন। আমি চাইলে বাবার থেকে নিতে পারতাম, বাট স্বামী থাকতে বাবার কাছে চাইতে বিবেকে বাঁচছিল, তাই চাইনি। হৃদ বলল, আচ্ছা, ঢাকায় ফিরে ওখান থেকে একটা আইফোন নিয়ে দিব, হ্যাপি? আর সে বলল, আইফোন লাগবে না, 20 থেকে 25 হাজার টাকা একটা ফোন হলেই হবে, আর তা এখনই লাগবে। হৃদ বলল, এখনই মানে আজকেই? আর সে বলল, আজকে না, এই মুহূর্তেই লাগবে আমার। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা। দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে বসে আছি আমি। আমার পাশে সাবিহা। আমাদের বিদায় দিয়ে তারপর বাসায় যাবে। আমি তার পাশে বসলাম। আরশি সাবিহাকে বলল, আমাকে ভুলে যাবি বান্ধবী? সাবিহা বলল, এর আগেও তো গেলি, তখন কি ভুলে গেছি? আমি কিচ্ছু বললাম না। চুপচাপ ফোনের বক্সটা তার দিকে এগিয়ে দিলাম, যেটা আনার জন্য হৃদ ভাইকে বলেছিলাম। উপরে গিফট পেপার মোড়ানো। সে আমায় বলল, কি এটা? আরশি বলল, বাড়িতে গিয়ে খুলবি। আর শোন, এবার তো অনেক দিনের জন্য চলে যাচ্ছি, যোগাযোগ রাখিস। সাবিহা বলল, আচ্ছা, মাঝে মাঝে বাবা বাসায় থাকলে তার ফোন থেকে কথা বলবো তোর সাথে। আমি একটু হেসে বললাম, আচ্ছা। সে আবার তৎক্ষণাৎ আমার দিকে চেয়ে বলল, আবার কবে দেখা হবে আমাদের? আর সে বলল, সৃষ্টিকর্তা যখন চাইবে। ও হ্যাঁ, তোর বিয়েতে আসবো। সাব্বির ভাই একটা চাকরি পেলেই বিয়েটা করে নিবি, তখন দেখবি আমি আবার তোর সামনে। সাবিহা মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি না বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে কিনা। তাকে না পেলে আমি বাঁচবো না, মরে গিয়ে সবাইকে মুক্ত করে দিব। আমার একটু রাগ হলো। তাকে বললাম, ঠসিয়ে একটা চড় খাবি এমন আরেকবার বললে। পাওয়া না পাওয়ার সাথে বাঁচা মরার কোনো সম্পর্ক নেই, আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত। ওই দিন এই বাড়িতে আসার সময় মামা মামি বিদায় দিয়েছিল, বাবা মায়ের সাথে এসেছি। আর আজ বাবা মা বিদায় দিচ্ছে, মামা মামির সাথে আবার ওই বাড়িতে চলে যাচ্ছি। পার্থক্যটা শুধু আমি আর আমার গন্তব্য। বাবা মায়ের থেকে দূরে চলে গেলে সবসময় আমার চোখ ভিজে উঠত, কিন্তু আজ আমার একটু কান্না আসছে না। একজন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে আছি আমি। হৃদ ভাই তাড়া দিচ্ছে বারবার গাড়িতে ওঠার জন্য। সে নিজেও হয়তো এখন এই জেলার মাটির উপর থাকতে বিরক্ত বোধ করছে। আমি বাবা মায়ের দিকে চেয়ে বললাম, আসি, তোমরা নিজের যত্ন নিও। আর সাবিহার দিকে চেয়ে বললাম, তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আবার দেখা হবে, আসি। গাড়িতে উঠেই চমকে গেলাম আমি, কারণ গাড়ির সামনে থাকা রাতের সে মাস্ক পরা লোকটা, যে আমাকে আর সাবিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, এবার বুঝলাম তাকে হয়তো হৃদ ভাই পাঠিয়েছিল। ওকে কিছু না বলে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললাম, ও কি সবসময় এভাবে মাস্ক আর হুডি পরে থাকে? হৃদ বলল, তার নাম নির্জন। তার চেহারা আমি আর বাবা ছাড়া কেউ দেখতে পাইনি, তবে সেই অনেক আগে একবার দেখেছিলাম, এরপর আর দেখা হয়নি। আমি তো হসপিটালে থাকি সারাদিন, আর নির্জন থাকে বাবার সাথে। বাবার অনুপস্থিতিতে
সেই সব সামলায়। বলতে পারো ও একেবারে আমার ভাইয়ের মতো। বাবাও নিজের ছেলের মতো ভাবে তাকে। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। একটা মানুষ কাউকে চেহারা না দেখানোর মাঝে কি কারণ থাকতে পারে? আমরা মানবজাতির সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে, আর আমার আগ্রহটা জেগে উঠলো তার চেহারাটা দেখার। এরপর সামনে থেকে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো নির্জন। আমার হুট করে একটা কথা মনে পড়লো। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে এসেছি। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওদিকে না তাকিয়ে সোজা রুমের ভেতর গিয়ে খাতার ভেতর থেকে পেজটা ছিঁড়ে নিলাম। তারপর তা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। সময় হলে হৃদ ভাইকে দিব তা। এটা খুব যত্ন করে বানানো। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো। আমাদের বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নির্জন। বাসায় এসে রুমে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইলাম। এরপর চোখ গেল দেয়ালের মাঝে। আমার ছবিগুলো সেই আগের মতোই রয়েছে। কত হাসি খুশি পিকগুলো, যেই হাসিগুলো এই মুহূর্তে একদমই বেমানান লাগছে আমার কাছে। তাই চুপচাপ ওগুলো দেয়াল থেকে আলাদা করে ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। শুধু একটা ছবি খুললাম না, আমাদের ছোটবেলার ছবিটা। ছবিতে হৃদ ভাইয়ের গলা জড়িয়ে কাঁধে চড়ে খেলা করেছিলাম আমি। ছবির দিকে আর নিজের দিকে তাকালে পার্থক্যটা বোঝা যায়, কত বড় হয়ে গেছি আমরা। আরশি তখন ঘুমিয়ে আছে। রুমে প্রবেশ করে কিছুক্ষণ দেয়ালের দিকে চোখ বুলল হৃদ। রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। সে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো, কারণ সে বুঝতেই পারছে এটা আরশির কাজ। যাই হোক, এটা কোনো বিষয় না, কারণ মেয়েটার মন মেজাজ ভালো নেই এখন, তাই হয়তো এমনটা করছে। এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলেও তার কাছে বিরক্তিকর মনে হবে। মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেল হৃদের। পাশে তাকিয়ে দেখে আরশি নেই। ব্যালকনি থেকে কারো গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসে। ব্যালকনির দিকে এগিয়ে গেল হৃদ। দেখে ব্যালকনির এক কোণে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে কান্না করছে আরশি। বুকটা আঁতকে উঠলো তার। হুট করে আরশিকে এমন কাঁদতে দেখে খুব চাপা কষ্ট জেগে উঠলো তার বুকের ভেতর। আসসালামু আলাইকুম। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।